আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। আজ আসলে একটু দুঃখজনক একটা খবর, সেটা দিয়ে আমি শুরু করতে চাই। আসলে খবরটা ইম্পর্টেন্ট না, খবরের যে প্রতিক্রিয়া সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। খবরটা হলো, মঞ্চ ভেঙে পড়ে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শেখ। আমাদের কাছে স্মার্ট এই যে নেতাদের মঞ্চে উঠা, এত নেতা আমার দরকার নেই। যে কোনো মঞ্চে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চে লোক বেশি। এত নেতা কেন? নেতা উৎপাদনের এত বড় কারখানা আমাদের দরকার নেই। কর্মী উৎপাদনের কারখানা, সেটাই হোক। মানে ঘটনাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজয় বাংলা পাদদেশে, ওখানে একটা মঞ্চ করা হয়েছিল, অস্থায়ী মঞ্চ। ছাত্রলীগের প্রোগ্রাম, ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রামে একটা অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়েছিলেন এবং উনি বক্তৃতা দেওয়ার এক পর্যায়ে হুড়মুড় করে মঞ্চটা ভেঙে যায় এবং উনি সহ সবাই পড়ে যান। এই হলো গিয়ে ঘটনা। এখন প্রশ্ন হলো, মঞ্চ কেন ভাঙে? আমি এই প্রসঙ্গটা নিয়ে একটু কথা বলতে চাই। এবং ওবায়দুল কাদের সাহেব নিজেও বলেছেন, ওখানে যারা ছিল তারাও বলেছেন যে মঞ্চে বেশি লোক উঠে গিয়েছিল, এই জন্য মঞ্চ ভেঙে গেছে। এবং ওবায়দুল কাদের সাহেব নিজেও পরবর্তীতে বলেছেন যে মঞ্চে এত লোক উঠবে কেন, এত নেতা কেন? সবাই নেতা হতে চায়, আমাদের তো কর্মী দরকার। এই ওবায়দুল কাদের সাহেবের কথা, এবং ওনাকে এগুলো আগেও বলতে শুনেছি। উনি বারবার বলেন মঞ্চে এত লোক কেন, কিন্তু দেখেন যিনি সবচেয়ে বেশি বলেন তার মঞ্চই কিন্তু এত লোকের ভারে মঞ্চটা ভেঙে গেল। ওবায়দুল কাদের সাহেব খুব একটা ব্যথা পাননি, বেশ কয়েকজন ব্যথা পেয়েছেন, যে জন্য প্রাথমিক চিকিৎসার দরকার হয়েছে। আমার এই জায়গাটাতেই প্রশ্ন, আপনারা দেখবেন বিভিন্ন রাজনৈতিক সভায় যখন বক্তৃতা দেওয়া হয়, মঞ্চে প্রচুর লোক ওঠে, এত বেশি লোক। কতগুলি চেয়ার হবে, কোন চেয়ারের পরে কোন চেয়ার বসবে, কার আগে কে বলবে, কে পরে বলতে পারলো, কে আগে বলতে পারলো, এটা নিয়ে মন কষাকষি, দলাদলি, উপদলীয় কোন দল, শেষ নেই রে ভাই। মনে হয় কিন্তু জীবন যৌবন সব বোধহয় মঞ্চে উঠার উপরে নির্ভর করে, উঠতে না পারলে মন খারাপ, এগুলো। বাট প্রশ্নটা হলো, মঞ্চে সবাইকে উঠতে হবে কেন? এই মানসিকতাটা আমাদের মধ্যে কেন ঢুকলো? এটা কিন্তু আমি আওয়ামী লীগ বলছি না, বিএনপিতে দেখবেন একই জিনিস, মঞ্চে ওঠার জন্য হুড়াহুড়ি পিড়াপিড়ি একটা অবস্থা। আমি নিজে অনেক সময় দেখেছি মঞ্চটা উঁচু করে করা হয়, এবং মঞ্চে ওঠা হুড়াহুড়ি করতে গিয়ে উঁচু মঞ্চ থেকে নিচে পড়ে যায়, তাও আবার ওঠে কেন? এই মানসিকতার পেছনে কি কাজ করে? মঞ্চে উঠলেই কি নেতা হওয়া যায়? অথবা নেতা হলেই কি মঞ্চে উঠতে হবে? আমি এমনও দেখেছি, আমি দেখেছি জাতীয় পার্টির ক্ষেত্রে এরশাদ সাহেব যখন ছিলেন, উনি মঞ্চ উঠে বক্তৃতা দিচ্ছেন, পেছন থেকে ওনার কানের কাছে আরেকজন বলে দিচ্ছেন, এবং বলে দেওয়ার সময় ওই শব্দটাও কিন্তু মাইকে চলে আসতেছে। কেন? এটা তো খুবই একটা কুরুচিপূর্ণ দৃশ্য। ওবায়দুল কাদের সাহেব যখন বক্তৃতা দিচ্ছিলেন, তার চারপাশে এত লোক ছিল যে ওরা তো বক্তৃতা শুনছে না, ওরা নিজেদেরকে দেখাচ্ছে। কেন এই মানসিকতা? আসলে এই মানসিকতাটা এমনি এমনি হয়নি। আমি মনে করি এটা একটা অসুস্থ মানসিকতা। অসুস্থটা কোথায়? আসলে সবাই নেতা হতে চায়, তবে নেতা হওয়ার জন্য যে জনগণের সাপোর্ট দরকার, নেতা হওয়ার প্রাথমিক যোগ্যতা যে জনগণের মন জয় করা, জনগণের কাছে যাওয়া, জনগণের কাজ করা, এটা এখন আমাদের রাজনীতিতে একেবারে অনুপস্থিত। আমাদের রাজনীতিতে এখন মূল যোগ্যতা হলো যে নেতার কাছাকাছি যাওয়া। আমি যদি নেতার সুনজরে থাকতে পারি, তাহলে আমার পক্ষে নেতা হওয়া সম্ভব। এটা হলো রাজনীতির এখন বর্তমান প্রবণতা। এই প্রবণতার কারণে সবাই নেতার সামনে যেতে চায়, নেতার চোখের সামনে থাকতে চায়, নেতাকে দেখাতে চায় যে আমি এখানে আছি।
ওখান থেকে নেমে জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। ছাত্রলীগের অনুষ্ঠান, ছাত্রলীগের সাধারণ ছাত্রদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। তারা নেতার কাছে যেতে চায়, নেতাকে বোঝাতে চায় যে আমি আছি, আমি কাজ করছি, আপনি আমাকে দেখেন, আমার কথা ভাবেন, নতুন কমিটি করার সময় আমার কথা বিবেচনা করেন। এই তাদের মানসিকতা। এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা টোটাল রাজনীতির জন্য, সমগ্র দেশের জন্য একটা বড় ক্ষতিকর ব্যাপার। এখান থেকে কিন্তু আমাদেরকে বেরোতে হবে, এবং নেতারাও কিন্তু তাই চায়। আপনি দেখবেন অনেক সময় বলা হয় যে কাউন্সিলের মাধ্যমে মাঠ পর্যায়ে থেকে যারা নাকি ভোট দিয়ে যাদেরকে পাঠিয়েছে তাদেরকে আমরা বানাবো, পরবর্তী নেতা বানাবো। ভোট টোট নিয়ে আসে, কিন্তু শেষ পর্যন্ত কি হয়, উপর থেকে কেন্দ্রীয় নেতারা চাপিয়ে দেয় যেটা ও হবে না, এ হবে। তার মানে কি, এই প্রবণতাটা শুরু কিন্তু নেতারাই শুরু করেছেন। ওনারাই কিন্তু বলে দিচ্ছেন যে আমার চেষ্টা, আমার চিন্তা, আমার পছন্দ, এটাই বড় কথা, জনগণের কি পছন্দ এটা বড় কথা নয়। এইটা করেছেন বলেই কিন্তু তারা নেতাদের কাছে যেতে চায়। এটাও একটা আনহেলদি সিস্টেম। আমার মনে হয় এখান থেকে বেরিয়ে আসতে হবে। আর একটা কথা বলে শেষ করি। এই নিউজটা আমি বিভিন্ন পত্রিকা পড়ছিলাম। কিছু কিছু পত্রিকা আছে যে নিউজের নিচে কমেন্ট দেওয়ার একটা অপশন থাকে। প্রথম আলোর কমেন্টগুলো পড়ে, প্রথম আলোতে বেশ অনেক কমেন্ট হয়, প্রথম আলো সবচেয়ে জনপ্রিয়তম পত্রিকা বাংলাদেশের, যে সেই পত্রিকার কমেন্টগুলো আমি খুব পড়ি। কিছু কিছু কমেন্ট পড়ে না আমার মনটা খারাপ হয়ে গেছে। খারাপ হয়েছে মানে কি, একটা মানুষ পড়ে গেছে, ব্যথা পেয়েছে অথবা ব্যথা পেতে পারতো, আর উনি তো অসুস্থ, উনি তো ভয়ঙ্কর রকম অসুস্থ হয়ে তো উনি একবারে ওনাকে নিয়ে যাওয়া হলো দেশের বাইরে। তো এটাকে তো সহানুভূতি নিয়েই দেখা উচিত, তাই না? কিন্তু প্রথম আলো কিছু কিছু পাঠককে দেখলাম, আমি দু একটা মন্তব্য পড়ে শোনাই। একজন লিখেছেন যে মঞ্চের কি দোষ, এভাবে ক্রমাগত মিথ্যাচারের ভাব আর কতই বা নিতে পারে, মঞ্চরা কি মানুষ? কথার মধ্যে নানা ধরনের ইঙ্গিত আছে। এই সমস্ত ইঙ্গিত একেবারে যে অর্থহীন আমি তাও বলি না, কিন্তু তারপরও একটা মানুষ ব্যথা পেয়েছে, সেগুলো নিয়ে না বললেও হয়। অন্য সময় বলি, অন্য কোনো কথা নিয়ে আলোচনা করি, এটা নিয়ে আলোচনা না করলে হয়। তবে একটা কথা একজন লোক বলেছেন, মিস্টার মোহাম্মদ আমির, উনি বলেছেন মঞ্চ বানানোর টাকা মনে হয় নিজেরা ভাগ বাটোয়ারা করে নিয়েছে সম্মানিত কর্মীরা। এই মন্তব্যটা কিন্তু আমি নিচ্ছি। আমার কাছে মনে হয় এই মঞ্চ বানানোর দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছিল তারা তো জানতেন যে এত লোক উঠবে, তাদের সেরকম ভাবে শক্ত করে মঞ্চ বানাননি কেন? টাকা তো নিয়েছেন না, টাকা মেরে দিয়েছেন। আপনার মেরে দেওয়ার কারণে আপনার নেতারা যে মরে যেতে পারতো, এটাকে মাথায় রেখেছেন। এই জিনিসটা মাথায় রাখতে হবে। সব জায়গায় চুরি করা ভালো না। চুরি করা যদি অভ্যাসও হয়ে যায়, তবু নিজের ঘর বানানোর সময় একটু চুরিটা কম করা ভালো। তবে আবার আরেকটা কথা বলি, ওই যে মন্তব্যটা আমি পড়লাম প্রথমে, যে রাজনৈতিক যে মন্তব্যটা, এটা পরে আমার মনটা একটু খারাপ হয়েছিল। যে মানুষ কি আসলে পরস্পরের প্রতি সহানুভূতিশীল হবে না, এটা মনে হয়েছিল। কিন্তু আবার এটাও মনে হয়েছে যে মানুষ নেতাদের প্রতি কতটা বীতশ্রদ্ধ হলে পর এ ধরনের নিষ্ঠুর মন্তব্য করতে পারে, সেটাও কিন্তু ভাবতে হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা, আবার কথা হবে। আল্লাহ হাফিজ।